প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটিএন নিউজ। আমাদের এবার সময় হলো আমাদের নিয়মিত আয়োজন হ্যাপিনিং পয়েন্টের। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি চাকা কতটা সচল আমরা নানাভাবে বিভিন্ন ছবি, উপাত্ত, প্রতিবেদন আমরা আমাদের আজকে সারাদিন জুড়ে দেখেছেন আপনারা এটিএন নিউজের পর্দায়। কিন্তু কিভাবে সম্ভব হলো একেবারে প্রান্তিক মানুষের হাতে ঘরে ঘরে অর্থ পৌঁছে যাওয়ার মতো একটি পরিস্থিতি, যেখানে সমস্ত ট্রান্সপোর্টেশন সিস্টেমই বন্ধ করে রাখা, কিন্তু তারপরও কেউ না কেউ তো আছেন, কোনো না কোনো প্রতিষ্ঠান তো আছেন যারা নিশ্চিন্তে প্রিয়জনের হাতে অর্থ পাঠিয়ে দিচ্ছেন। সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে যাদেরকে আমরা পেয়েছি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বারকে আমরা পেয়েছি। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা তানভীর আহমেদ মিশুক, ব্যবস্থাপনা পরিচালক নগদ ব্যবস্থাপনার। আপনারা জানেন যে বিশেষ করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে দ্রুত টাকা পাঠার যে ব্যবস্থা, সেটি অল্প দিনের মধ্যে অনেক বেশি আলোড়ন সৃষ্টিকারী একটি প্রতিষ্ঠান। আমরা তার কাছে যাব, কিন্তু তার আগে মোস্তফা জব্বারের কাছ থেকে শুনবো যে কথা বলছিলাম যে আসলে স্যার, আপনি তো জানেন যে গতকালকে আইএলওর একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলছে যে 160 কোটি মানুষ করোনার কারণে বিশ্বব্যাপী তাদের জীবিকা হারাবে এবং গ্রামীণ অর্থনীতিতে এটার একটা বড় প্রভাব পড়বে। কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর যে তৎপরতা, অর্থাৎ 33 দফা কর্মসূচি তিনি বহু আগেই গ্রহণ করেছেন, যে কারণে গ্রামীণ অর্থনীতি সচল রাখার সমস্ত কিছু কিন্তু তিনি পালন করছেন। এবং সব কিছু মিলে মানুষ যেভাবে টাকা পাঠাচ্ছে এবং গ্রামীণ অর্থনীতিতে কিন্তু বেশ বড় একটা সাড়া পাওয়া যাচ্ছে। আমরা আপনার কাছ থেকে শুনবো মাননীয় মন্ত্রী সঙ্গে আমরা যুক্ত হব, কিন্তু এর মধ্যে বিশেষ করে তানভীর আহমেদ মিশুক, আপনিও আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কাছ থেকে একটু শুনে নিই, এত অল্প সময়ের মধ্যে কিভাবে সেটির বিস্তার সম্ভব হলো। মিশুক ভাই। যোগ প্রচলন আছে যে নগদ নাকি গরিবের এমএফএস, কারণ আমরা ওয়েস্টিনে ক্যাশব্যাক দেই না, রেডিসনে ক্যাশব্যাক দেই না, বাট সাধারণ মানুষের প্রাইসটা আমরা কমিয়ে এনেছি। যেখানে 1020 টাকা ছিল, আমাদের প্রাইস কিন্তু 14 টাকা 50 পয়সা। আর যখন এই করোনার দুর্যোগ শুরু হলো, তখন যখন 4 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানালেন যে ক্ষুদ্র ব্যবসায়ী এবং প্রান্তিক কৃষকের পাশে দাঁড়াতে হবে, তাদের জন্য কিছু করতে হবে, তখন ব্যবসায়ীদের জন্য যে ট্রানজেকশন কস্টটা ছিল 1020 টাকা, সেটা আমরা কমিয়ে 1006 টাকা নিয়ে এসেছি। তো এই জায়গাটার মধ্যে আমরা কাজ করেছি যাতে এই মানুষগুলি বাঁচতে পারে, কারণ প্রান্তিক কৃষক, প্রান্তিক মানুষ বাঁচলেই কিন্তু আসলে আশেপাশে যারা আছে, যতগুলি পরিবার আছে, সেই পরিবারগুলি বাঁচতে পারবে। আর আমরা যেটা করছি যে আরএমজি সেক্টরের জন্য, আরএমজি সেক্টরের স্যালারি দেওয়ার জন্য, সেটা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমরা 4 টাকায় কস্টে এই স্যালারিটা আমরা আরএমজি সেক্টরের শ্রমিকদের কাছে মানে পৌঁছে দিব। আর আমরা আরো যেটা করেছি যে আমাদের আগেই রেট কম ছিল 14 টাকা 50 পয়সা। আর আমরা যেটা করেছি যে এই সময় আসলে সার্ভিসটা, আসলে ইকোনমিটা বন্ধ হয়ে যাওয়ার মতো সিচুয়েশন হয়েছিল, কারণ আমাদের কোনো ডিএসও মুভ করতে পারছিল না, ভয় পাচ্ছিল যে করোনা আক্রান্ত হবে কিনা, কারণ চারিদিকে তো শুধু যেখানেই দেখছে করোনা নিউজ, এই আক্রান্ত হচ্ছে, এই মারা যাচ্ছে। প্লাস আমাদের বাজারে যেই উদ্যোক্তা পয়েন্ট গুলি ছিল, প্রায় 2 লক্ষ উদ্যোক্তা পয়েন্ট, সেগুলি বেশিরভাগই বন্ধ হয়ে গেছিল, খুলতে পারছিল না। তো আমরা করেছি, আমরা তাদের আমরা নিশ্চিত করেছি। আমরা মোস্তফা জব্বার স্যারের কাছে যাব। স্যারের সংযোগটা কিছুটা সমস্যা করছে। স্যার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে কথা আপনার কাছে প্রথম ছিল, যে বিশ্বব্যাপী নানান ধরনের চ্যালেঞ্জ আছে এবং আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছি। এবং সব কিছুতে গ্রামীণ অর্থনীতি আপনার দৃষ্টিতে কেমন দেখেন? জিপিওতে ভিড় আমরা কিন্তু এটিএন নিউজের মাধ্যমে দর্শকদের দেখিয়েছি। মোস্তফা জব্বার। ধন্যবাদ প্রণব। আমাদের জন্য আসলে বিশেষ করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য পুরো বিষয়টাই চ্যালেঞ্জিং ছিল। তার কারণ যেই মুহূর্তে আমরা মানুষকে ঘরে বসে থাকতে বললাম, সেই মুহূর্তে চ্যালেঞ্জ হয়ে গেল যে ঘরে বসে থেকে কেমন করে অফিস করা যায়, ঘরে বসে থেকে কেমনে পারস্পরিক যোগাযোগ স্থাপন করা যায়, ঘরে বসে থেকে কেমনে আর্থিক লেনদেন করা যায়। এই সামগ্রিক বিষয়টা পুরা দেশের জন্য চ্যালেঞ্জ যখন হয়ে গেছে, তখন আমাদের যে বিষয়গুলো ছিল তার মধ্যে একটি ছিল যে আমার টেলিযোগাযোগ নেটওয়ার্ক যেন সচল থাকে,
আজকে অত্যন্ত আনন্দের সাথে আমি বলতে পারি যে করোনার প্রাদুর্ভাবের পর থেকে এখন পর্যন্ত আমাদের টেলিযোগাযোগ নেটওয়ার্ক 1 সেকেন্ডের জন্য ক্ষতিগ্রস্ত হয়নি, সম্পূর্ণ সচল ছিল। আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আমরা ইন্টারনেট সেবাটা সচল রাখতে পারি কিনা। আপনি দেখতে পাচ্ছেন যে এখন বস্তুত পক্ষে আমাদের টিভি ব্রডকাস্ট পর্যন্ত ইন্টারনেট নির্ভর গিয়ে দাঁড়িয়ে গেছে। আপনি আমার সাথে যখন যোগাযোগ করছেন তখন মূল বাহক হিসেবে কাজ করছে কিন্তু ইন্টারনেট। মানুষের সাথে মানুষের যোগাযোগটা করে দিচ্ছে ইন্টারনেট। পরস্পরের মুখ দেখা দেখি থেকে শুরু করে মিটিং করা, কনফারেন্স করা, সবকিছু করার উপরে একটা বড় ভূমিকা রাখছে ইন্টারনেট। এই চরম দুর্দিনের মধ্যেও আমাদের এই যে টেলিযোগাযোগ এবং ইন্টারনেটের লোকজন কাজ করেছে এবং এখনো করে যাচ্ছে, সেটি আমার দিক থেকে আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ দিতে চাই। একই সাথে একটু আগে আপনারা মিশুকের কাছ থেকে শুনলেন যে আমরা নগদ দিয়ে কেমন করে আমাদের দেশের তৃণমূলের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। এটি আপনাদেরকে বলে রাখি, নগদ যখন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন তখন থেকে আমাদের মূল মোটিভটা ছিল আমরা যাতে একেবারে তৃণমূলের মানুষের কাছে থাকতে পারি এবং সেই কারণে আমাদের রেট ফিক্সেশন থেকে শুরু করে নেটওয়ার্ক গড়ে তোলা এই সমস্ত কিছুটা ছিল। এবং আমরা মনে করেছি যে এই সময়টাতে বাংলাদেশে এমনিতেই ব্যাংকিং 20-25 ভাগ মানুষের বেশি যেতে পারে না, সুতরাং বাকি যে মানুষগুলো, সাধারণ মানুষগুলো, তাদের জন্য ভরসা কিন্তু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। নগদ এখানে এসে এই 1 বছরের কিছুদিনের বয়স নিয়ে একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটা তো বটেই। আমি আমার ডাক বিভাগের কৃতিত্বের কথা বলতে চাই। আপনারা এখন জানেন সমস্ত কুরিয়ার সার্ভিস বন্ধ এবং এই সময়কালের মধ্যে যোগাযোগ যদি কিছু করার থাকে সেই কাজটা কিন্তু আমার ডাক বিভাগ করেছে। আমরা এই ডাক বিভাগকে খুলে দিয়েছি 28শে মার্চে এবং 28শে মার্চে খুলে দেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 1500 কোটি টাকার লেনদেন হয়েছে শুধুমাত্র ডাক বিভাগের বিভিন্ন অফিসগুলো থেকে। মানুষ তার সঞ্চয়পত্র, তার যে আমানত, এই সমস্ত কিছুর সুদের টাকা, আবার আমানত জমা দেওয়া, পেনশনের টাকা তোলা, এই সমস্ত কিছু করে ডাক বিভাগকে এতটাই সচল করেছে যে আমাদের জন্য অনেক সময় হিমশিম খেতে হচ্ছে যে আমরা এই অবস্থাটা কেমন করে কন্টিনিউ করতে থাকবো। কিন্তু আমার ডাক কর্মীদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। আমার এই ডাক কর্মীরা কিন্তু কেবলমাত্র জাস্ট কর্মী হিসেবে কাজ করে নাই, বাংলাদেশের 64 জেলায় এই চিকিৎসা সামগ্রী পৌঁছে দিয়েছে ডাক বিভাগ বিনামূল্যে। এখনো যেখানে আমাদের চিকিৎসা সামগ্রী পৌঁছানো দরকার সেইখানেই আমরা চিকিৎসা সামগ্রী পৌঁছে দিচ্ছি এবং আমরা চেষ্টা করছি, যেটি আপনি বললেন গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার একটা বিষয়। এই জায়গাটার ক্ষেত্রে আপনি জানেন এখন কৃষকের সবচেয়ে বড় দুর্দিন, সে তার মাছ, মুরগি, শাক, সবজি যেগুলো উৎপাদন করে সেগুলো বাজারজাতকরণের ক্ষেত্রে বড় একটা চ্যালেঞ্জ মোকাবেলা করছে। অর্থাৎ যানবাহন না থাকার ফলে, আরো গুলো খোলা না থাকার ফলে অথবা পাইকার গুলো ওই জায়গায় না যাওয়ার ফলে তাদের পণ্য বাজারজাত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ইনশাল্লাহ সামনের রোববার থেকে আমাদের এই প্রচেষ্টাটি ব্যাপকভাবে আমরা চালু করব। আমরা এই গ্রামাঞ্চল থেকে কৃষকের এই পণ্যগুলো যেগুলো আছে, কৃষি পণ্য যেগুলো আছে, সেই পণ্যগুলো আমরা এই নগর পর্যন্ত বিনামূল্যে পরিবহন জি করব। যার মাননীয় মাননীয় জি, মন্ত্রী, আমরা একটু তানভীর ভাইয়ের কাছ থেকে শুনে আসতে চাই। তানভীর, একটা বিষয় যেটি আপনি শুরুর দিকে বলছিলেন যে নগদ ব্যবস্থাটাই হচ্ছে গরিব মানুষের জন্য, অর্থাৎ এখানে যেই পরিস্থিতিটি থাকে, আমরা প্রায়শই বিশেষ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একজন অর্থনীতিবিদ, তিনি গেল 2 বছর আগে একটি গবেষণায় দেখেছিলেন যে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের যে মানুষগুলো আছে তাদের জন্য কোনো নীতি, অর্থনীতির নীতি
প্রতিফলিত হয় না। অর্থাৎ সারা বিশ্বে একরকম ব্যবস্থা, কিন্তু বাংলাদেশের গ্রামীণ মানুষেরা তারা এত বেশি সক্ষম, কর্মক্ষম, যে তাদেরকে যদি সঠিক সাহায্যটা দেয়া যায় এবং নীতি সহযোগিতা দেয়া যায়, রাষ্ট্র যদি তাদের পাশে থাকে, তাহলে কিন্তু তারা অসম্ভবকে সম্ভব করেন। এবং আমরা খুব অল্প দিনে এই নগদের যে একেবারে ঘরে ঘরে বিস্তৃতি, সেটাও কিন্তু একটি বড় মনে হচ্ছে যে প্রমাণ। আপনি কি বলবেন তানভীর? জি, ধন্যবাদ। আপনি একদম ঠিকই বলেছেন। আমাদের দেশে অলমোস্ট 48% হচ্ছে ইনফরমাল ইকোনমি। সো এই ইনফরমাল ইকোনমিতে এবং আমাদের ব্যাংকিং আওতার বাইরে আছে প্রায় 60% মানুষজন। সো আমরা এদের কিন্তু ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ভিতরে আনতে পারছি না এবং একটা মেজর পোর্শন আছে ইনফরমাল ইকোনমিতে। বাট তারপরেও কিন্তু আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। জিডিপি গ্রোথ প্রতি বছরই হচ্ছিল। সো এই সময় করোনা দুর্যোগটা না আসলে হয়তো আরো বেটার রেজাল্ট দেখতে পেতাম। বাট এই ইনফরমাল ইকোনমিতে এই মানুষগুলি কিন্তু কাজ করে এই দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করছে। যদিও তারা ফর্মাল ইকোনমির বাইরে আছে, বাট কন্ট্রিবিউট করছে। আর নগদের ব্যাপারে যদি বলতে চান, যে নগদ প্রথম থেকেই চিন্তা করেছে, যেমন বাংলাদেশে 10,000 পোস্ট অফিস আছে, যে পোস্ট অফিস গুলো একদম প্রত্যন্ত অঞ্চলে, যেখানে হয়তো কোনো ব্যাংক বা কোনো এমএফএস এর সার্ভিসও নেই। সো সেই জায়গাও কিন্তু একটা পোস্ট অফিস আছে। সো আমরা আসলে চেষ্টা করেছি সেই জায়গাগুলিতে সেই মানুষগুলিকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ভিতরে আনতে। এছাড়াও নগদ যে কাজটি আসলে করেছে, যে আমাদের এখন মাননীয় প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করলেন, যে কৃষকদের জন্য প্রণোদনা। বাট আনফরচুনেট বাট ট্রু, যে কৃষকরা যেখানে ব্যাংকিং করে, যেমন কৃষি ব্যাংক অথবা আমাদের সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, সরকারি ব্যাংকগুলো, সেই ব্যাংকগুলোর আসলে টেকনোলজিক্যাল ক্যাপাসিটি নেই মাননীয় প্রধানমন্ত্রীর যে 5,000 কোটি টাকার ঘোষণা দিয়েছে সেই টাকাটা সেই কৃষকের কাছে পৌঁছে দেওয়ার। আর যদি টেকনোলজি ক্যাপাবিলিটি রেডি করতে যায়, আরো 6 মাস থেকে 1 বছর লাগবে। সো এই জায়গাটায় নগদ একটা বড় ভূমিকা রাখবে আমি বলে আশা করি, যে আমরা একদম প্রান্তিক কৃষকের কাছে সরাসরি টাকাটা পৌঁছে দিতে পারবো। জি, প্লাস আমরা একটু মোস্তফা জব্বারের কাছ থেকে শুনে আসতে চাই। মাননীয় মন্ত্রী, একটা বিষয় আমার কাছে সবসময় মনে হয়, যে বাংলাদেশের প্রান্তিক মানুষের, একেবারে গরিব মানুষ, নিরন্ন মানুষ, মানে এই মানুষগুলি বঙ্গবন্ধুর মানুষ। আমি যদি একটু আলাদা করে রাখি, কারণ আমার কাছে মনে হয়েছে যে যেভাবে যেই শক্তির উপর ভর করে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিলেন, এই মানুষগুলো কিন্তু যারা ঝুঁকি নিতে অভ্যস্ত, ঝুঁকি নিয়ে দেখিয়ে দিতে অভ্যস্ত, এবং তার মধ্যে আপনিও কিন্তু আছেন। কিন্তু আমার কথা হচ্ছে, বিশ্বে এরকম মানুষ পাওয়া যায় না যে এত ঝুঁকি, বা আমরা যারা সমালোচনা করি বা মিডিল ক্লাস, তারা কিন্তু এই হলো না সেই হলো না সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে উদ্ধার করে দেয়। কিন্তু যখনই কোনো ঝুঁকি নিতে বলা হয়, তখন কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় না। তো আপনার কি মনে হয় না যে পলিসি সহযোগিতা, নীতি সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা, এই মানুষকে কেন্দ্র করে যেমনটা বঙ্গবন্ধু করেছিলেন সারা জীবন, কি বলবেন? আহ, প্রণব, প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আহ, নীতি সহায়তা অথবা তাদের পাশে দাঁড়িয়ে কাজ করার বিষয়টা, এই জায়গাটার ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা ভাগ্যবান যে বঙ্গবন্ধু কন্যা আমাদের জননেত্রী শেখ হাসিনা এখন দেশের প্রধানমন্ত্রী, এবং সেই কারণে তিনি একেবারে প্রথম দিন থেকেই যে নীতির দিকে আমাদেরকে ধাবিত করেছেন, সেটি হচ্ছে একেবারে তৃণমূলের, একেবারে দরিদ্র থেকে শুরু করে গ্রামের মানুষগুলো পর্যন্ত যাতে এই দুর্যোগের সময়কালে সরকারের যে সহায়তাগুলো পাওয়া দরকার সেগুলো যাতে পেতে পারে সেই ব্যবস্থা করেছেন। আমাদের দেশের মানুষের যে মানে সত্যিকার ভাবেই একটা অসাধারণ মানসিকতা কাজ করে, তার একটি দৃষ্টান্ত আমি আপনাকে দিতে চাই। আমার বাড়ি হাওর এলাকায়, এবং এই হাওর এলাকায় এই সময়টাতে ধান কাটা একটা বড় ধরনের চ্যালেঞ্জের বিষয়। আমি গোটা থেকেই খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, কৃষিমন্ত্রীর সাথে পর্যন্ত কথাবার্তা বলেছি যে এখন যদি ধান কাটাটা না হয় তাহলে কি হবে। তো সেই বিবেচনা থেকে এটি বিষয় ছিল যে হাওর এলাকার যে শ্রমিকরা আছে তারা নিজেরা এই ধান কাটার কাজটা সম্পূর্ণ করতে পারে না, বাইরে থেকে লোক যায় এবং তারা গিয়ে তারপরে ধান কাটার কাজে লাগে। আমি সর্বশেষ খোঁজ নিয়ে যেটি দেখলাম, যেই লোকগুলো এই শহর থেকে গ্রামে গিয়েছিল, ধরেন শহরে সে দিন মজুরের কাজ করত, গার্মেন্টস এ কাজ করত বা অন্যান্য জায়গাতে যেসব কাজ করত, সেই লোকগুলো কিন্তু এই সময়টাতে কৃষকের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং সে ফসলের
ধান কাটার মাঠে গিয়ে হাজির হয়েছে। আমি আমার গ্রামে খোঁজ নিয়ে দেখলাম যে অন্য বছর যে পরিমাণ শ্রমিক থাকতো এবার বরং বেশি আছে। তার কারণ হচ্ছে এই মানুষগুলো তার সাথে যোগ দিয়েছে। তার মানে পরিস্থিতিরা যখন পরিবর্তিত হয় সেই পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলার জন্য অর্থাৎ অ্যাডজাস্ট করার জন্য বাংলাদেশের মানুষের চাইতে এই রকম দুঃসাহসী মানুষ আসলে কোথাও খুঁজে পাওয়া বাহ! যায় না। আমরা বাহ! ৭১ সালে একই অবস্থা দেখেছি। যে অবস্থার মধ্য দিয়ে মানুষ মানে প্রবল প্রতিকূলতা অতিক্রম করেছে। আমার মনে আছে আমার গ্রামে এই পণ্য সরবরাহ একটা বড় চ্যালেঞ্জ ছিল। নৌকা দিয়ে পণ্য নেওয়া হতো। ওরা যা করতো সেটা হচ্ছে ভৈরব বাজার পর্যন্ত নৌকার মধ্যে পাকিস্তানের পতাকা লাগিয়ে রাখতো এবং যখনই ভৈরব বাজার ক্রস করতো, পরেরটা আমাদের মুক্ত এলাকা ছিল, ওরা জয় বাংলার পতাকা উড়িয়ে দিয়ে পণ্য পরিবহন যথারীতি করে ফেলতো। এই যে মানুষের সক্ষমতাটা, এই যে সৃজনশীলতাও আমি বলবো, এটি কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি এবং আপনি নিশ্চয়ই খুশি হবেন, পুরা বাংলাদেশের মানুষই নিশ্চয়ই খুশি হবে যে এই বছর যে পরিমাণ বাম্পার ফলন হয়েছে ধানের এবং সেই ধান যখন আমরা ঘরে তুলে নিয়ে আসতে পারবো, অন্তত পক্ষে একটা বিষয় আমাদের নিশ্চয়তা থাকবে যে আমাদের খাদ্যের কোনো ঘাটতি হবে না। এবং আপনারা একটু আগে মিশুকের কাছ হুম। থেকে শুনলেন যে এই গ্রাম পর্যায়ের মানুষগুলো এরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়ার জন্য যেইটুকু কাজ করছে এটি অন্য কোনো দেশে কেউ করবে কিনা এটা আমার সন্দেহ আছে হুম। এবং মানুষের পাশে মানুষ থাকার দৃষ্টান্ত আপনি এই আহ, আহ, বাংলাদেশের তৃণমূলের মানুষদের মধ্যেই পাবেন। হুম, আমি আসবো। আমি আবারও একটু মিশুক ভাইয়ের কাছে যেতে চাই। মিশুক ভাই, একটা বিষয় যে একেবারে মানুষের পাশে দাঁড়ানো, এবং আমরা দেখছি শুরু থেকেই নগদ সার্ভিসেস এবং এইটার মধ্যে কিন্তু যে ইনসেনটিভের কথা বা অন্যান্য যে সার্ভিসগুলো আছে তাদের থেকে কম টাকা রাখা, কিংবা যেই মানুষটি ১ টাকা ২ টাকা করে হিসাব করেন যে ২ টাকা কম হলেও তার অনেক অর্থনৈতিক আয় হয়, কিংবা যে মানুষটি কখনোই অন্যের কাছে হাত মরে গেলেও হাত পাতবে না, সেই মানুষের কাছে ১০ টাকা ২০ টাকা কিন্তু অনেক বড়, সেইটিই কিন্তু একটা ব্যবসায়ের বড় মূলধন আমাদের কাছে মনে হয়। অর্থনীতির যারা পড়েন তারা, আপনারা কিভাবে দেখেন? অফকোর্স এখানে মানে আসলে ১ টাকা ২ টাকা এখানে প্রতিটা পয়সাই ইম্পর্টেন্ট। আমরা আসলে যদি চিন্তা করি যে আমি আপনি কথা বলছি বা স্যার আছেন, যে আমরা যারা ঢাকায় আছি তারা কিন্তু বাংলাদেশ না, বাংলাদেশ কিন্তু অনেক বড় এবং বাংলাদেশের মেজর ইকোনমি কিন্তু আসলে প্রান্তিক মানুষগুলো। তো এই প্রান্তিক মানুষের কাছে প্রতিটি পয়সা ভেরি ইম্পর্টেন্ট। তারা যদি এই যে আমরা যে ২০ টাকা থেকে ১৪ টাকা ৫০ পয়সা করেছি, এটার কারণে কিন্তু আমাদের এই ১ বছরে যেই জায়গায় আমরা পৌঁছতে পেরেছি, যেটা আসলে লাস্ট ১১ বছরে কিন্তু অন্য ১৭টা এফএফএস ছিল, কেউ পৌঁছাতে পারেনি। বিকজ মানুষের কাছে প্রতিটি পয়সা ইম্পর্টেন্ট। আর আমরা সবসময় আমাদের প্রোডাক্টগুলি এভাবেই ডিজাইন করেছি যেটা আসলে সাধারণ মানুষ, প্রান্তিক কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী কাজে লাগে। তো আমাদের প্রোডাক্টগুলি ওইভাবেই ডিজাইন করা। বাট আনফরচুনেট বাট ট্রু, এই মডেলটা যখন শুরু হয় ২০১১ সালে, এই মডেলটাই আসলে রং ছিল, বিজনেস মডেলটাই রং ছিল, যে হাজারে ১৮ টাকা ৫০ পয়সা। সো আমরা আসলে পুরো ইকোসিস্টেমটা চেঞ্জ করতে পারবো না একদিনে। বাট যখন যারা শুরু করেন তারা আসলে মডেলটা এইভাবে করেছেন যে আসলে চ্যানেলে যে কস্টটা হয় সেই কস্টটা আসলে প্রায় 92% চ্যানেল কস্ট হয়ে যায়। সো এই বিজনেস মডেলটাই তাদের রং ছিল এবং আমাদেরও সেটা ফলো করে যেতে হচ্ছে, কারণ আমরা এসেই তো আর ইকোসিস্টেমটা ভেঙে দিতে পারবো না। আমি মাননীয় মন্ত্রীর একটি জিনিস আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে উনি ২৪ তারিখ, আমার মনে হয় ২৫ তারিখে লকডাউন শুরু হয়, উনি বলেছিলেন যে টেলিযোগাযোগ সেবা যে করেই হোক আনইন্টারাপ্ট থাকতে হবে। এবং আমাদের দেশে 75% টপ আপ হয় কিন্তু আসলে রিটেল পয়েন্টে। আমরা কিন্তু এখনো ডিজিটাল প্ল্যাটফর্মে টপ আপ সেভাবে করি না। শুধু হয়তো মেট্রোপলিটন সিটির কিছু মানুষ হয়তো এমএফএস এ অথবা সরাসরি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে করে। তো উনি ওই সময় এই ডিসিশনটা নেওয়ার পরে উনি আমাদের কাছে ইনস্ট্রাকশন দেন যাতে আমাদের এই যে, যেহেতু আমাদের প্রতিটা জায়গায় আমাদের স্টেপ আছে, আমাদের উদ্যোক্তা আছে, সো যেই ধরেন রবির রিটেলার, বাংলালিংকের রিটেলার, টেলিটকের রিটেলার, সেই রিটেলারের কাছে কিন্তু আসলে টপ আপ নিয়ে রবির ডিস্ট্রিবিউটর যেতে পারছিল না, কারণ লকডাউন টোটালি। সো ওই রবির ওই রিটেলারটা, আপনার চিন্তা করলে অবাক হবেন, এই ৭ দিনের মধ্যে ৪.৫ লক্ষ রিটেলার ডিজিটালি কনভার্ট হয়ে গেছে ৭ দিনের ভিতর। তারা এখন নগদ দিয়ে সরাসরি পেমেন্ট করছে রবির হেড অফিসে, রবির মাস্টার অ্যাকাউন্টে, এবং রবি ডিজিটালি টপ আপটা ওই রিটেলার কাছে পৌঁছে দিচ্ছে। যদি এই সিস্টেমটা চালু না হতো এবং ৭ দিনের মধ্যে তারা অ্যাডাপ্ট করতে না পারতো,
তাহলে কিন্তু আমাদের আসলে এই টেলিযোগাযোগ সিস্টেমটা ব্যাহত হতো। এই যে আমি আপনার কথা বলছি সেটা হয়তো হতো না। জি, সো আমরা আমাদের আমরা মাননীয় মন্ত্রীর কাছে যেতে চাই। মাননীয় মন্ত্রী, যে বিষয়টি আমরা গেল দুদিন থেকে বলার চেষ্টা, যে এই যে একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে পুরো বিশ্ব ব্যবস্থা যাচ্ছে, তার মধ্যে আমার দেশও আছে, কিন্তু আমার দেশের বিদ্যুৎ, আমার দেশের টেলিকমিউনিকেশন সিস্টেম, আমার দেশের মোবাইল ডাটা, আমার দেশের স্বাস্থ্য সুরক্ষা, সমস্ত কিছু নিরলসভাবে, নিরবিচ্ছিন্নভাবে, বা মাননীয় প্রধানমন্ত্রী যে ৩৩ দফা নির্দেশনা, তার মধ্যে একটি ছিল যে পণ্য পরিবহন, অর্থাৎ রাতের বেলা যে পণ্য এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে, ঢাকাতে ঢুকবে, রাজধানীতে ঢুকবে, কিংবা প্রত্যন্ত অঞ্চলে যাবে, সেটাতে কোথাও যেন কখনো বাধার সম্মুখীন না হয়। এই যে ব্যবস্থাপনাটা, বা তানভীর কিছুক্ষণ আগে বলছিল যে আসলে শুধু শহরে অঞ্চল দিয়ে কিন্তু বাংলাদেশকে বিচার করা যাবে না, বাংলাদেশকে দেখতে হলে একেবারে প্রত্যন্ত অঞ্চলের হাটে বাজারের সেই নিরন্ন মানুষটি কি ভাবছে তাকেও মূলধারার অর্থনীতিতে সম্পৃক্ত করতে হবে। সেটাই কি তাহলে এই সরকারের মূল লক্ষ্য? সেই লক্ষ্যেই কি কাজ করছেন? প্রণব, শুধুমাত্র আপনি যেটুকু বললেন এটুকু না, একটি বিষয় আপনারা লক্ষ্য করে থাকবেন যে পৃথিবীর বড় বড় পণ্ডিতরা এটি বিবেচনা করছে যে একটা দুর্ভিক্ষ সামনে আসছে, খাদ্যের অভাব দেখা দেবে, এবং সেই কারণে মোটামুটি ভাবে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু তার একেবারে শুরু থেকে কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এসছেন, এবং আমরা এটা বুঝি বাংলাদেশের এই কৃষি প্রধান চরিত্রটি আমাদের যত রকমের পরিবর্তনই এবং রূপান্তরই হোক না কেন, এটি আসলে একটা মূল শক্তি হিসেবে কাজ করে, এবং সেই কারণেই আমরা কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে অনেক ক্ষেত্রে রপ্তানি করার মতন পর্যায়ে এসেছি। আমাদের খাদ্য পণ্যের প্রায় সবকিছু আমাদের একেবারে মুরগির খামারেই বলেন, মাছের খামারেই বলেন, অথবা ধান উৎপাদনের কথা বলেন, সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু পৃথিবীর কাছে দৃষ্টান্ত, সবজি উৎপাদন ও দৃষ্টান্ত তৈরি করতে পেরেছি। আমাদের জন্য এই চ্যালেঞ্জটা খুব বড় ছিল, যাতে কৃষক কোনোভাবেই তার যে উৎপাদন, সেই উৎপাদন ব্যবস্থার মধ্যে কোন রকমের বাধার সম্মুখীন না হয়। আমরা কিন্তু এর মধ্যে রিয়েলাইজ করেছি যে আমাদের ধান কাটার বিষয়টা একটা মৌসুমী বিষয় এবং এটা হয়ে যাবে, কিন্তু কৃষকের কাছে এখনো বড় চ্যালেঞ্জ যেটি আছে সেটি হচ্ছে সে সবজি উৎপাদন করছে, অথবা খামারে মাছ উৎপাদিত হচ্ছে, মুরগি উৎপাদিত হচ্ছে, কিন্তু যেহেতু অস্বাভাবিক একটি অবস্থা, সেই অবস্থার জন্য সে এটি বাজারজাত করতে বাধার মুখোমুখি হয়েছে। আমরা কিন্তু এই কারণেই ডাক বিভাগকে একদম সচল করেছি এবং এদেরকে নির্দেশনা দিয়েছি যে তোমরা কৃষকের পণ্য একেবারে তৃণমূল থেকে এই বাজার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সেবাটা দেবা, এবং এই সেবাটা দেবা বিনামূল্যে। তার কারণ আমাদের একটা রাষ্ট্রীয় দায়িত্ব আছে, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করি। এবং এই যে একটু আগে মিশুক বলল যে আমরা দাম কমিয়ে দিয়েছি, এর কারণও কিন্তু তাই, এটি ডাক বিভাগের সেবা, এবং ডাক বিভাগের সেবা মানে হচ্ছে এটি একটি জাতীয় প্রতিষ্ঠানের সেবা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সেবা। এটা কেবলমাত্র ব্যবসা না, আমরা কেবলমাত্র লাভ লোকসান গণার জন্য আমাদের এই সেবাগুলো প্রদান করি না, আমরা জনগণের জন্য কাজ করি, এবং জনগণের জন্য কাজ করতে হলে জনগণের যে প্রয়োজন, সেই প্রয়োজনের দিকে তাকাতে হবে। তার যে দুঃসময়, ওই দুঃসময়ে যদি আমি তার পাশে থাকতে না বাহ, পারি, তাহলে সেটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কেমনে বাহ, হয়? অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী এবং তানভীর আহমেদ মিশুক, আপনাদের দুজনকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশা রাখছি অন্য কোনো আয়োজনে আবারও আপনাদের সাথে যুক্ত হব। এই ছিল আমাদের আজকের আয়োজন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখতে থাকুন, শুনতে থাকুন ATN নিউজ।